আমাদের দেশের সার্বিক রাজনীতি, আমাদের দলের সার্বিক রাজনীতি সবকিছু নিয়েই একটু আলাপ করতে চাই, কারণ দেশের পরিস্থিতিও ভালো না। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে কুমিল্লা মুরাদনগরে যে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটা আমরা স্বাধীন দেশে কখনোই কামনা করি না। আসিয়া দর্শনের খবরও সবার জানা আছে, এবং মুরাদনগরে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে, এটা আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এবং আজকেও শুনলাম যে মুরাদনগরে 3 জন খুন হয়েছে। সেনাবাহিনী, দেশে অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী মাঠে আছে এবং সেনাবাহিনীর মেস্টিসি পাওয়ার আছে। এত কিছু থাকা সত্ত্বেও দেশে যেভাবে দর্শন হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে, মব জাস্টিস অনেকে বলে, এটা তো আসলে মব জাস্টিস আমি বলতে চাই না, এটা মব ভায়োলেন্স বলে। এভাবে যদি দেশ চলে তাহলে আগামীতে কিভাবে নির্বাচন হবে এটা আমার মাথায় আসে না। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুমন শরীফ, এমডি আশরাফুল আলম, এমডি নাসিরউদ্দিন, এমডি নুরুজ্জামান আকন্দ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, মোহাম্মদ কেরামত আলী। আসসালামু আলাইকুম প্রিয় নেতা হেলাল ভাই, কেমন আছেন? আমাদের জাতীয় পার্টির নতুন কোন সংবাদ আমাদেরকে দেন। এলেন ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী। সুমন শরীফ, প্রিয় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? দোয়া করি ভালো থাকবেন। মোহাম্মদ শহীদুল ইসলাম, আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? বড় ভাই, আমাদের নতুন মহাসচিব কে হয়েছেন? সুমন বড়ু আমাদের সাবেক মেধাবী ছাত্র নেতা, চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুমন বড়ুয়াকে দেখলে আমাদের নুরুল ইসলাম দীপুর কথা মনে হয়, কারণ ও দীপুর একনিষ্ঠ ভক্ত। এবং আমি দেখেছি কিছুদিন আগে জিএম কাদের সাহেবের নামে সে রাজপথে স্লোগান দেওয়ার বিক্ষোভ মিছিল করেছেন, স্লোগান দিয়েছে। থ্যাংক ইউ সুমন বড়ুয়াকে। এমনি নুরুজ্জামান আকন্দ, আসসালামু আলাইকুম লিডার, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর কত জাতীয় পার্টিকে তারা কোণঠাসা করে রাখছে এই সরকার ও তার কিংস পার্টি। জাপা বাবু যুক্ত হচ্ছেন আমাদের সাথে। এমডি শরীফুল ইসলাম কামাল হুসাইন, নেতা ভালো আছেন? এমডি মামুন, আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা রইল। মোবারক হুসাইন। যাক, আমি যেটা বলছিলাম যে দেশে কিন্তু নৈরাজ্য চলছে, দেশ কিন্তু একদম টোটালি আনস্টেবল, অস্থিরতা সব জায়গায় কাজ করছে। এবং আমি আজকেও দেখলাম যে দুর্জয়, সাবেক ক্রিকেটার, সাবেক এমপি দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে যখন আদালতে তোলা হয়েছে তখনও দেখলাম যে সেই আগের মতোই আদালতে মব ভায়োলেন্স চলছে। লুৎফুর রহমান, এমডি সাজু, মেশকাত আমার বাগ্নে, এমডি নেহারুল ইসলাম, হুমায়ুন কবির শিকদার, জাতীয় যুব সংহতি ফিরোজপুর জেলা শাখা, আমাদের হুমায়ুন কবির শিকদারও যুক্ত হয়েছে আমাদের সাথে। টিপু, জাতীয় পার্টির সিলেট, আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? আমি প্রথমেই আমাদের জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি নুরুল ইসলাম দীপুর মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি জাতীয় পার্টির পক্ষ থেকে। তিনি আজকে প্রায় 20-22 বছর নির্বাসনে আছেন, ইউরোপে আছেন, এবং এটা একরকম বনবাসী ধরা যায় একটি মিথ্যে মামলার কারণে।
মোবারক হোসেন লিডার কথা একেবারে আসতে শোনা যাচ্ছে, হয়তো তোমার টিউনটা ঠিক করো। কথা তো ঠিক আছে তো। নাজিমউদ্দিন, আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলছিলাম যে দেশে কিন্তু অরাজকতা চলছে। আজকে মানিকগঞ্জ আদালতে দেখলাম যে দুর্জয়কে যখন আদালতে তোলা হয়েছে তখন দেখলাম যে সেই মব ভায়োলেন্স চলছে। তো এটি কি সরকার ইচ্ছে করলে বন্ধ করতে পারে না? সরকারের কি ইচ্ছে নেই? সরকার তো মানে দেখে তো মনে হয় যে সরকারের ইচ্ছে নেই। কামাল হুসাইন, নাজিমউদ্দিন, শহীদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না কেন? এলিন ইঞ্জিনিয়ার, বুলবুল চৌধুরী, আসসালামু আলাইকুম। হেলাল ভাই, জাতীয় পার্টির ক্রান্তি লগ্নের দলের এই দুঃসময়ে হাল ধরে রাখছেন, সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। আন্তরিকভাবে আন্তরিকতার সাথে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জেলা জাতীয় পার্টির আমরা শফিক আহমেদ শফিক যুক্ত হয়েছেন। মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ নুরুজ্জামান আকন্দ। এনসিপি এর আক্তার বলছে জাতীয় লীগের রাজনীতি করতে দেবে না। সজীব ভাই, আমাদের পার্টির কি অবস্থা? বলবো, একটু আস্তে আস্তে বলি। আগে দেশের সার্বিক অবস্থাটা একটু বলি। শাহিন গাজী পটুয়াখালী, কারণ মোহাম্মদ আনোয়ার হোসেন কামালি, এমডি মোতালেব হোসেন মোতালিব, হেলাল ভাই কে হচ্ছেন মহাসচিব, এমডি কাজী খুকন জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আবু সুফিয়ান, সোহেল রানা, এমডি কাজী খুকন, আসসালামু আলাইকুম। লাউন, কি সাউন্ড কম শোনা যাচ্ছে কেন? সাউন্ডটা কেন কম শোনা যাচ্ছে দেখো তো। নাকি আমাদের না, ওটা না, ঠিক আছে, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম সেটা হলো, কি সাউন্ড কি এখন ঠিক আছে? আমার সোহেল রানা জিজ্ঞেস করলো কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, হ্যালো, 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 শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম, এটা তো বলছিলাম। দেখো, না, তুমি তো বলা যাবে না। আচ্ছা, শোনা যাচ্ছে যতটুকু শোনা যায়, দেখা যাক। দেখো এখন শোনা যাচ্ছে কিনা। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম ক্লিয়ার? ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এমডি কাজী খোকন, জি এখন মোটামুটি আছে। আচ্ছা, তো দেশের পরিস্থিতি ভালো না। আমাদের রাজনীতির অবস্থা আমি বলি আগে। আমাদের যে মার্কাটি আছে নাঙ্গলের ইতিহাসটি সবার জানা উচিত, ছোট করে হলো। সবাই জানেন, আমি জানি যে সবাই জানেন, কারণ জাতীয় পার্টির সবকিছু নিয়ে সবাই অভিজ্ঞ, বিশেষ করে জাতীয় পার্টির নেতাকর্মীরা। আসসালামু আলাইকুম লিডার, আজ আপনার অপেক্ষা করতে পারলাম না। ওকে, ঠিক আছে ভাই। জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকটি আসলে কার ছিল? আমি একদম ছোট করে বলি। জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকটি ছিল বাংলাদেশ জাতীয় লীগ, যেটার মালিক ছিলেন আতাউর রহমান খান সাহেব। তিনি 1973 সালে নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন। তো তার পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাকশাল গঠন করেছিলেন,
তখন তার দলও বিলুপ্ত করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি আবার নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন 1979 সালে। তার পরবর্তীতে 1984 সালে তিনি হুসাইন মাহমুদ এরশাদের আহ্বানে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং সেই থেকেই তিনি তার এই দলটি বিলুপ্ত করে দিয়েছেন এবং হুসাইন মাহমুদ এরশাদ 1986 সালের 1 জানুয়ারি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করার সময় তিনি নাঙ্গল প্রতীকটি নিয়েছিলেন। তো নাঙ্গল প্রতীকটি আলটিমেটলি ছিল বাংলাদেশ জাতীয় লীগের শেখ আতা রহমান সাহেবের। ছোট্ট করে আমি নাঙ্গল প্রতীকটির ইতিহাসটি আপনাদেরকে বললাম, যদিও অবশ্য অনেকেই সবাই জানেন। খোকন, কাজী খোকন, জুয়েল মিয়া, প্রিয় নেতা হেলাল ভাই, আপনার মাধ্যমে একটা কথা বলি, যারা ফেসবুকে লেখালেখি করছে ইদানিং মহাসচিব নিয়ে পক্ষে বিপক্ষে অনেকের নাম বলছে, এটা কি আসলে উচিত কিনা? না, এটা তো আমি লাইভে এসে বলেছি উচিত না, কারণ এখনো রানিং মহাসচিব আছে এবং যেহেতু আমাদের সম্মেলন না, ফজলুল হক শিকদার ভাইজান, পার্টিতে কি ভালো কিছু আশা করা যায়? এমডি ইমান সুজন, আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। পার্টিতে ভালো কিছু অবশ্যই আশা, ভালো কিছুর জন্যই তো আমাদের অপেক্ষা। আমাদের তো চতুর্মুখী শত্রু, আমাদের ঘরের শত্রু, আমাদের বাইরের শত্রু, আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো শত্রু, সরকার আমাদের শত্রু, কারণ সরকার আমাদেরকে কোথাও স্পেস দিচ্ছে না, প্ল্যাটফর্ম দিচ্ছে না রাজনীতি করার জন্য। এটা কি কারণে দিচ্ছে না এটাও বুঝে উঠতে পারছি না। তবে যাক, সবকিছুরই শেষ আছে। তবে আমরা চেষ্টা করব আমরা আমাদের দলকে টিকিয়ে রাখার জন্য। আর আমরা শুধু চেষ্টা করলে হবে না, আমাদের সিনিয়র নেতাদেরকেও চেষ্টা করতে হবে, আমাদের সারা দেশের তৃণমূলের নেতা কর্মীদেরকেও চেষ্টা করতে হবে। কারণ আপনাদের মনে আছে, মনে থাকার কথা, 1972 সালের 31 অক্টোবর জাসদ গঠন করা হয়েছিল এই আওয়ামী লীগের অত্যাচারের বিরুদ্ধে। আওয়ামী লীগের অত্যাচারের বিরুদ্ধে জাসদ গঠন করা হয়েছিল। জাসদ ছাত্রলীগ তখন দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্যানেল দিয়ে বিজয়ী হয়েছিল এবং সেই জাসদের সাথে কিন্তু ছাত্র যুবকরা ছিল। জাসদের একদম রমরমা অবস্থা ছিল এবং আওয়ামী লীগও একটা সময় জাসদের কাছে কোণঠাসা হয়ে গিয়েছিল, যার জন্য সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল। এবং 79 সালে যখন নির্বাচন হয় জিয়াউর রহমান সাহেবের অধীনে, জিয়াউর রহমান সাহেবের ডাকে, তখন কিন্তু মালেক উকিল ছিলেন আওয়ামী লীগের কনভেনর। তো সেই মালেক উকিলের অধীনে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং 39টি আসন পেয়েছিল। তো সেখানে 78, 77, 78, 79 বা 80 এরকমের এই সালগুলোর মধ্যে কিন্তু জাসদ খুব তৎপর ছিল এবং জাসদ একটি শক্তিশালী সংগঠন ছিল, জাসদ একটি শক্তিশালী দল ছিল। তো জাসদের মধ্যে শুধু বিভক্তির কারণে, মতভেদের কারণে, মতবিরোধের কারণে কিন্তু আজকে জাসদের কিন্তু সাইনবোর্ডও খুঁজে পাওয়া যায় না। তো যারা আমাদের এখানে একজনে লিখলো যে এনসিপি বলেছে জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেবে না, তো আজকের এনসিপি কিন্তু এরকম বিদ্রোহী কথাবার্তা বলে, এই যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ শো করে, যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ শো করে কথাবার্তা বলে, যেভাবে অন্যান্য রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় বা যেভাবে অন্যান্য রাজনৈতিক দলকে থ্রেট করছে, তাদেরকে বুঝতে হবে তাদের বয়স কত। শুধু সামনে দাঁড়ায় জিন্দাবাদ করলেই কিন্তু তারা এমপি হয়ে যাবে না, দল হয়ে যাবে না। এরকম দল জাসদও ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে টিকে ছিল জাসদ। সেই জাসদ কিন্তু আজকে বিলুপ্ত হয়ে গিয়েছে। সুতরাং রাজনীতি করতে হলে সহনশীল রাজনীতি করতে হবে, সবাইকে রাজনীতি করার অধিকার দিতে হবে। যারা মনে করে যে জাতীয় পার্টিকে রাজনীতি করতে না দিলে তারা ভোট পাবে রংপুরে, এই আশা ঘুরে বালি। কারণ নাঙ্গলের লোককে, রংপুরের নাঙ্গল
নাঙ্গলের নেতাকর্মীদেরকে অন্য অন্য দিকে নেওয়া, ডাইভার্ট করা খুবই কঠিন, খুবই কঠিন। জাতীয় যুব সংহতি চুয়াডাঙ্গা। আবু তাহের, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আমি আপনাকে আগেও বলেছিলাম একাধিকবার যে মুজিবুল হক চূন্য মহাসচিব থেকে বাদ দেওয়ার জন্য। আমি তো আর বাদ দেওয়ার মালিক না, আমাকে বলেও লাভ নাই। মহাসচিব নিয়োগ দেয় বা আমাদের সবাইকে নিয়োগ দেয় দলের মাননীয় চেয়ারম্যান জনবন্ধু জনাব জিএম কাদের, এবং গততে দিয়েছেন জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদ। আমি ভুলে গিয়েছিলাম, সরি। আজ জুলাইয়ের 3 তারিখ। এই জুলাই মাসে আমাদের পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদের এই জুলাই মাসটি আমাদের জন্য, জাতীয় পার্টির জন্য শোকাহত। আমরা জাতীয় পার্টির পরিবার জুলাই মাসে শোকাহত, কারণ জুলাইয়ের 14 তারিখে এদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদ মৃত্যুবরণ করেছেন। তাই এই জুলাই মাসটি আমাদের জন্য শোকাবহ মাস। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, যার যার জেলায় যেন এই পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদের, মরহুম পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদের জন্য দোয়া পড়ানো হয়, এবং যদি সম্ভব হয় একটি শোক র্যালি করার জন্য। বিশেষ করে আমি আমার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা কর্মীদেরকে বলছি, আপনারা 14 তারিখে পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদের মৃত্যু দিবসে একটি মিলাদ মাহফিলের, একটি শোক র্যালির ব্যবস্থা করবেন। যদি সেটাও না পারেন, অন্তত একটি মিলাদ মাহফিলের ব্যবস্থা করবেন। এবং যারা যারা ব্যবস্থা করবেন অবশ্যই তারা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমি অনেকের কমেন্টই পড়ছি না, আমি পরে পড়ব। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। এমডি আব্দুল হাই, আব্দুল হাদি, এমডি হারুনুর রশিদ কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম বিভাগের সফর করেছেন। নিজ এলাকায় অক্সিজেন মোড়ে আত্মীয় নাগরিক পার্টি একটি মিটিং করেছিল। হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিল হাতে গোনা কয়েকজন। যাক, এমডি সোহেল রানা আমাদের সাথে যুক্ত, জাতীয় যুব সংসদ চুয়াডাঙ্গা যুক্ত আছেন। আচ্ছা যাক, তো এনসিপিও এরকম জাসদের মতো হয়তো চিন্তা করতেছে, তারা দেশকে একাকার করে ফেলবে, দেশ স্বাধীন করে ফেলবে। আর ভাই, স্বাধীন হচ্ছে অন্য দেশের সাথে যুদ্ধ করে যদি একটি দেশ স্বাধীনতা লাভ করে সেটাকে স্বাধীনতা বলে। এখানে গণ অভ্যুত্থান হচ্ছে, একটি সরকারকে উৎখাত করা হয়েছে। সরকারকে উৎখাত করা মানে দেশ স্বাধীন করা না। এটা কেন যেন সবাই বলে। আবার আমি দেখেছি 90 সালের 6 ডিসেম্বর হুসাইন মাহমুদ এরশাদ সংবিধানকে সংবিধান সম্মতভাবে তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন। এখনো অনেক অভিজ্ঞ লোক বলে এরশাদের পতন হয়েছে। আমি টকশোতে বসেও বলেছি, পতন এবং হস্তান্তরের ডেফিনেশন জানতে হবে, কোনটা পতন আর কোনটা ক্ষমতা হস্তান্তর। হুসাইন মাহমুদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছে। আর 5ই অগাস্টে যেটা হয়েছে সেটা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের সরকার পালিয়ে গিয়েছে। এখানে দেশ স্বাধীন হওয়ার কিছু নেই। তো অনেকেই বলে স্বাধীন হয়েছে। আমাদের মঞ্জু যোগ দিয়েছেন আজকে সারাদিন, আমাদের স্বেচ্ছাসেবকের মঞ্জু, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সদস্য। আজকে সারাদিন আমরা স্বেচ্ছাসেবক বনানী পার্টি অফিসের চেয়ারম্যান মহোদয়ের সাথে ছিলাম। আমরা ঢাকা দক্ষিণ, এমডি সোহেল রানা, নজির আহমেদ, হেলাল ভাই, আমি সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। সঠিক তথ্য দিয়েছেন তৃণমূল নেতাদের অবস্থা। আচ্ছা, হেলাল ভাই কেমন আছেন? জাকির হুসাইন মোল্লা, অনেকেই কমেন্ট করছেন, অনেক দূর দূরান্ত থেকে আমার লাইভটি দেখছেন, এই জন্য আমি একদম আপনাদের কাছে কৃতজ্ঞ। হেলাল উদ্দিন স্যার, আপনারা সকলে মিলে এখন সরারদি উদ্যানে 3-4 লাখ জনতার সমাবেশের ঘোষণা দিন এবং জিএম কাদের স্যারের নেতৃত্বে জোট গঠন করে নির্বাচন করুন। এমডি সোহেল রানা, রাজশাহী জেলার 45 সদস্য কমিটি করার পর পরবর্তী মিটিং করেছে 17 জন নিয়ে নেতাকর্মী নাই এনসিপি। এমডি শহীদুল ইসলাম, বড় ভাই, যারা দেশ স্বাধীন করেছে
তারা আসলেই পাগল, পাগল ছাড়া এই কথা কোনো লোক বলে না। আচ্ছা যাক, আমি আমি যেটা বলছিলাম যে দেশের আমাদের হেলাল উদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেকেই যুক্ত হয়ে গিয়েছে, একদম সবার নাম বলতে গেলে কিন্তু সময় চলে যায়, আসল কথা আর বলা হয় না। আমি যেটা বলছিলাম যে জাসদ কেন বিলুপ্ত হয়ে গিয়েছে, জাসদ এখন নাই কেন, জাসদের এখন দুই তিন ভাগে কেন? এই জন্য বললাম যে যে একটি দল যদি বিভক্ত হয়ে যায়, একটি দলের বিভিন্ন নেতারা যদি বিভিন্ন মত পোষণ করে বিভক্ত হয়ে যায়, একটি দল যদি একক সিদ্ধান্তে না চলে এবং কনস্ট্রাকটিভলি যদি রাজনীতিটা না করতে পারে, তাহলে একটা সময় এসে কিন্তু সেই দলটি বিলুপ্ত হয়ে যায়। কারণ এই দেশে অনেক প্রমাণ আছে। যার কারণে আমি বলি যে আমাদের জাতীয় পার্টিটা এই পর্যন্ত প্রায় 6 ভাগে বিভক্ত হয়েছে। সকল বিভক্তের সাথেই আমরা কম বেশ জড়িত এবং সকল বিভক্তির কম বেশ ইতিহাস আমরা জানি। কোনোটা নৈতিকভাবে হয়েছে, কোনোটা অনৈতিকভাবে হয়েছে, কোনোটা পক্ষে গিয়েছে, কোনোটা বিপক্ষে গিয়েছে। কারণ আমি একদম পুরোপুরি একটার কথা কেন, প্রায় দু তিনটার কথা আমি খুব বেশি ভালোভাবে বলতে পারি। যেমন একটা হচ্ছে 1998 সালে আনোয়ার হোসেন মঞ্জুকে দল থেকে টার্মিনেট করার পর দল বিভক্ত হয়ে গেল। তার পরবর্তীতে আমরা আবার মানে এমন অবস্থা যে মঞ্জু ভাই সকল কাউন্সিলরদেরকেও নিয়ে গিয়েছিল। তারপরে আমরা আবার এই খুঁজে 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 কর্মী জুগিয়ে আবার আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু আবার হুসাইন মাহমুদ এরশাদ যখন কারাগারে গেলেন, তিনি যাওয়ার সময় বলেছিলেন 4 দলীয় জোট ভাঙ্গা যাবে না। আমরা এর মাঝে 4 দলীয় জোট করেছিলাম। তো সেখানে বেগম রওশনের সাথে 4 দলীয় জোট থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার কারণে দল আরেকবার বিভক্ত হলো, যেটা এখন আমাদের আন্দালিব রহমান পার্থ যেটার চেয়ারম্যান, সেই দলটি সেই দলটির সম্মেলনের সময় বেগম খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন এবং সেই দলটি তারপরে এই বিজেপি গঠন করা হয়। তো সেই ভুল যদি না করতাম, তাহলে আমরা 2001 সালে 4 দলীয় জোটের অধীনে থেকে আমরা 70-80টা আসন পেতাম এবং 10 থেকে 15টা মন্ত্রিত্ব পেতাম। তো সেটা দল ভাঙ্গার কারণে আর পাইনি। তাহলে এটা আমাদের জন্য নেগেটিভ হয়েছে। হুসাইন মাহমুদ এরশাদ জেল থেকে বের হয়েছে, এককভাবে নির্বাচন করেছে। হুসাইন মাহমুদ এরশাদকে নির্বাচন করতে আওয়ামী লীগ দেয়নি, তাহলে এককভাবে নির্বাচন করে আমরা শুধু অনলি 14টি আসন 2001 সালে পেয়েছিলাম। এই কারণে বললাম যে দল ভাঙলে দল শক্তিশালী হয় না, বরং দল ক্ষয়িষ্ণু হয়ে যায়, দল দুর্বল হয়ে যায়। তাই আমি সবার প্রতি অনুরোধ জানাই, যতজনে যতভাবেই নেন বিষয়টা, হয়তো আমাকে অন্যভাবেও ব্যাখ্যা করতে পারেন, কিন্তু আমি দেখেছি যতবারই দল ভেঙেছে ততবারই আমাদের খুব কষ্ট হয়েছে দল দাঁড় করাতে। তৃণমূলের নেতাকর্মীদের অনেক কষ্ট হয়েছে দল দাঁড় করাতে, যত কষ্ট সব তৃণমূল নেতাকর্মীদের হয়ে থাকে। কিন্তু সেই পরিস্থিতি কিন্তু আজকে নেই। আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রথমে আমাদেরকে সেনানিবাসে ডেকেছে, সেখানে আমাদের নেতারা সেনানিবাসে গিয়েছে, সেখানে আমাদের নেতারা সেনানিবাসে গিয়েছে। তার পরবর্তীতে বঙ্গভবনে ডেকেছে, সেখানে আমাদের নেতারা বঙ্গভবনে গিয়েছে এবং আমাদের জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান বক্তব্য রেখেছে সেখানে গিয়ে। তার পরবর্তীতে আমাদেরকে প্রধান উপদেষ্টা যমুনায় ডেকেছে জাতীয় পার্টিকে, সেখানে গিয়েও আমাদের আনিস ইসলাম মাহমুদ, মুজিবুল হক চূর্ণ এবং আমাদের মাননীয় চেয়ারম্যান সেখানে গিয়েছেন, প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। তারপরে আবার কাদের ইন্ধনে, কাদের কথায় জাতীয় পার্টিকে ডাকা হয় না? একবার হিসেব করতে বলি, যাদের কথায় জাতীয় পার্টিকে ডাকা হয় না তারা কে? 1 মাসে আন্দোলন করে যে সরকারের পতন ঘটিয়েছে, সেই পতন আন্দোলনের অংশীদার তো জাতীয় পার্টিও। সেই পতনে 3 তারিখে সেই আন্দোলনে
আন্দোলন চলা অবস্থায় 3 তারিখে 3রা জুলাই বর্তমান চেয়ারম্যান জিএম কাদের সাহেব সংসদে দাঁড়িয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিল, শেখ হাসিনার চোখে চোখ রাঙিয়ে কথা বলে সংসদে। সুতরাং এখন কাদের কথায় জাতীয় পার্টিকে ডাকা হয় না? জাতীয় পার্টি তো কারো দয়ায় চলে না। আর আমি প্রধান উপদেষ্টাকে বলছি, আপনি যেভাবে দলে মানে জাতীয় ঐক্যের ডাক দিয়ে যেভাবে জাতীয় বিভাজন সৃষ্টি করছেন, এটা কিন্তু আপনাকে একসময় না একসময় ভোগাবে। একসময় না একসময় আপনাকে এই জবাবদিহিগুলো করতে হবে। আজকে করেন বা না করে, আজকে করেন বা কালকে না করেন, কিন্তু একদিন করতে হবে। কারণ আপনি দেখেছেন, আপনি ইংল্যান্ড যাওয়ার পর আপনাকে কিন্তু সাংবাদিক প্রশ্ন করেছে যে ধানমন্ডি 32 নাম্বার কেন পোড়ানো হয়েছে এবং কেন অ্যাকশন নেওয়া হয়নি। আমি যেটাও বলি আপনাকে, জাতীয় পার্টির রংপুরের অফিস ভাঙ্গার পর জিএম কাদেরের উপস্থিতিতে জিএম কাদেরের প্রাণ নাশের জন্য সেই মামলাটি করা হয়েছে, এখনো একজন আসামিও গ্রেপ্তার করা হয়নি। জাতীয় পার্টির কাকরাইল অফিস কেন্দ্রীয় অফিসে আগুন দেওয়া হয়েছে, একজন আসামিও গ্রেপ্তার করা হয়নি। আপনি কি চোখ বন্ধ করে আছেন? আপনি কি এগুলো দেখছেন না? আপনি তো অন্তর্বর্তীকালীন সরকার, আপনি তো কোনো দলীয় সরকার না। আপনি যদি মনে করেন যে এনসিপি একটি রাজনৈতিক দল, নেভার। এনসিপি কখনো একটি রাজনৈতিক দল হতে পারে না, কারণ এনসিপির 2 জন উপদেষ্টা এখনো সরকারে আছে। এনসিপির একজন উপদেষ্টা সরকার থেকে পদত্যাগ করে কনভেনর হয়েছে। এবং এনসিপি যেভাবে সন্ত্রাস করছে, মব সন্ত্রাস চালাচ্ছে, এনসিপি যেভাবে জাতীয় পার্টি নিয়ে ট্রল করছে, জাতীয় পার্টিকে আক্রমণ করে কথা বলছে, জাতীয় পার্টির অফিসে আগুন লাগাচ্ছে, আগুন লাগিয়ে দিয়েছে, এটি কি একটি রাজনৈতিক দলের কাজ হতে পারে? এনসিপি যেভাবে দুর্নীতি করছে, আমি টকশোতে বলেছি, এনসিপি দুর্নীতি করা মানে দেশের সরকার দুর্নীতি করা। কারণ এনসিপি 2 জন যে উপদেষ্টা আছে, তাদের 2 জন উপদেষ্টা, আরেকজন উপদেষ্টা আছে স্বাস্থ্য উপদেষ্টা, তাদের 3 জন পিএসএ 10 মাসে 1400 কোটি টাকা 1400 কোটি টাকার দুর্নীতি করেছে। আর আমাদেরও কিন্তু আওয়ামী লীগের সময় জাতীয় পার্টির জিএম কাদের সাহেব 2 বার মন্ত্রী ছিলেন, মুজিবুল হক চূর্ণ ছিলেন 2014 সালের পরে, আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন, মশিউর রহমান রাঙ্গা ছিলেন। তাদেরও পিএস এর অ্যাকাউন্টস চেক করেন না, আমি ওপেন টকশোতে বলেছি, চ্যালেঞ্জ করেছি। তো জাতীয় পার্টির মধ্যে একটি দলকে আপনারা বাংলাদেশে রাজনীতি করতে দেবেন না, এটা কি এদেশের জনগণ মেনে নেবে? জাতীয় পার্টির ভোট ব্যাংক 300 আসনে আছে, জাতীয় পার্টির ভোট ব্যাংক। সুতরাং ইচ্ছে করলে জাতীয় পার্টিকে এটা কি বলে, রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। কারণ জাতীয় পার্টির সারা দেশ জুড়ে নেতাকর্মী আছে, সারা বিশ্ব জুড়ে নেতাকর্মী আছে। আমার এখানেও দেশের বাইরের থেকে অনেকে যুক্ত হয়েছেন। আমাদের সুলেমান আমাদের সাথে আজকে সারাদিন ছিল, গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আজকে সারাদিন ছিল। সুলেমান আমাদের সাথে যুক্ত হয়েছেন। বশির আহমেদ জাবা ফিরোজপুর, আমাদের ফিরোজপুরের বশির যুক্ত হয়েছে, অত্যন্ত ব্রিলিয়েন্ট যুবনেতা ছিল। কে এম সুলাইমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বড় ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আচ্ছা, জাতীয় পার্টিতে হাসিনার পাস, আসসালামু আলাইকুম হেলাল ভাই। কে এম আব্দুল মান্নান, সবার ওই দ্রুত আসে তো কমেন্টগুলো, সবার কমেন্টগুলো পড়া যায় না। তো আমি আজকে পার্টি বিষয়ে এটি কথা বলছিলাম, সবাই যখন মহাসচিবের রুমে আমরা বসেছি, যে আমাদের একটা পক্ষে শুধু নেতা আর নেতা, কর্মী নেই, আবার আরেকটি পক্ষে নেতা কম কিন্তু সারা দেশব্যাপী কর্মী আছে। আশা করি কথাটা বুঝেছেন, আশা করি কথাটা বুঝেছেন। সুতরাং আমরা সবাই যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করি, যারা দলের ভিতরে যারা
কেন কম শোনা যাবে? এটা কি নষ্ট হয়ে গেল না? দলের ভিতরে যারা বিভাজন সৃষ্টি করতে চান, যারা বিভক্তি সৃষ্টি করতে চান, তাদের উদ্দেশ্যে বলি, সবাই একসাথে রাজনীতি করলে যেমন শক্তি হয়, দলটি যেমন শক্তিশালী হয়, আরেক আরেক জায়গায় ক্ষমতার আরেক জায়গায় বার্গেনিং করতে যেমন শক্তিশালী হয়, আরেকজনের সাথে কথা বলতে গেলে যেমন মূল্যায়ন হবে, সরকারের সাথে বার্গেনিং করতে গেলে যেমন সেই বার্গেনিং এর একটি গ্রহণযোগ্যতা থাকবে। কিন্তু আলাদাভাবে যদি কোনো কিছু করতে যাই আমরা কেউ, তাহলে সেই গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে না, সেই শক্তিও কিন্তু থাকবে না। সুতরাং আপনার শক্তি অনুযায়ী, আমাদের শক্তি অনুযায়ী অন্যরা আমাদেরকে মূল্যায়ন করবে। আমি মনে করেন যে একা একা একদিকে গেলাম, সেখানে যেমন এক ধরনের মূল্যায়ন, আবার আমি যদি 10 জন একসাথে আমরা একদিকে যাই, সেখানে কিন্তু আবার অন্য ধরনের মূল্যায়ন। সুতরাং এটি যে যতভাবেই বলুক, বিভক্তির রাজনীতির সাক্ষী আমরা অনেক। আমি অনেক বেশ কয়েকবার যে বিভক্তি হয়েছে, সকল বিভক্তির হ্রাস সাক্ষী আমরা। কোনো বিভক্তি দলের জন্য ভালো কিছু বয়ে আনেনি। যে যত কথা বলুক, কোনো বিভক্তি দলের জন্য ভালো কিছু বয়ে আনেনি। অনেকেই বলেছে যে পাহাড় থেকে একটি কি যেন একটা বলে, একটা ডায়ালগ মেরেছিল, অনেকেই বলেছে অমুক চলে গেলে কিচ্ছু হবে না, তমুক চলে গেলে কিচ্ছু হবে না। কিন্তু দল কিন্তু বরাবরই ক্ষতিগ্রস্ত হয়েছে, দল ছোট হয়েছে। দল ছোট হতে 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 আজকে দল 11 আসনে এসে ঠেকেছে। যেভাবেই হোক, যে 35 আসন এককভাবে, যেই জাতীয়বাদী 91 সালে লড়াই সংগ্রাম করে 91 সালে 27 ফেব্রুয়ারি নির্বাচনে চ্যালেঞ্জ করে হুসাইন মাহমুদ এরশাদকে জেলখানা বন্দি থাকা অবস্থায়ও পাঁচটি আসনে জিতিয়ে এনেছেন। সেই জাতীয়বাদীর সারা দেশের নেতা কর্মীরা কিন্তু আছে, কিন্তু ঐক্যবদ্ধ নাই। ঐক্যবদ্ধ না থাকার কারণে কিন্তু 96 সালের 12 জুনের নির্বাচনে আমাদের 3টা সিট কমে গিয়েছে। তার পরবর্তীতে আবার ঐক্যবদ্ধ না থাকার কারণে কিন্তু মহাজোট থেকে যে 47টি আসন দিয়েছিল, সেখানে আমরা 30টি আসন পেয়েছি। তাহলে সেখানে আরো 96 সালের পরে এটা 8 সালের কথা গেলাম, আমি 2001 সালে বলি। 2001 সালে যখন আবার ভাঙ্গন হলো, আমরা একদম ক্ষমতার দ্বার প্রান্তে চলে গিয়েছিলাম। আমরা রাজপথে আন্দোলন করেছি। আমি রাজপথে আন্দোলন করেছি জাতীয় ছাত্র সমাজের, তখন আমি মহানগর সভাপতি ছিলাম, আন্দোলন করেছি। সেই বেগম রওশন এরশাদ যখন 4 দলীয় জোট থেকে নেমে গেল, তখনই আবার আরেকটি ভাঙ্গন হয়ে গেল। তো সেই ভাঙ্গনে জাতীয়বাদী কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারেনি, এককভাবে নির্বাচন করে অনলি 14টি আসন পেয়েছে। তার পরবর্তীতে 2008 সালে আবার আওয়ামী লীগের সাথে মহাজোট গঠন করে 47টি আসন আওয়ামী লীগ দিয়েছিল। আওয়ামী লীগ তো বরাবরই জাতীয়বাদীর সাথে বেইমানি করেছে, যুগ যুগ ধরে বেইমানি করেছে। তারপরেও কেন যেন আমরা বুঝিনি, আমাদের নেতারা বুঝতে পারেনি। এটা আমাদের নেতাদের ব্যর্থতা আমি মনে করি। কারো দোষ দিয়ে লাভ নেই, নেতাদেরই ব্যর্থতা। তো সেখানে 17 আসনে ডুয়েল ক্যান্ডিডেট দিয়ে দিয়েছিল, 30 আসন আমরা পেয়েছি। তাহলে আমাদের 96 সাল থেকে আরো 3 আসন কমেছে। তারপরে আসলাম আমরা 2014 সালে। 2014 সালে আমরা বিভাজন হয়ে গেলাম। আজকে যারা নতুন প্রজন্ম ভাইদেরকে বলি, আপনারা যারা জাতীয় পার্টিকে দোষর বলেন, নির্বাচনে গিয়েছে এই জন্য জাতীয় পার্টি দোষর, আমি আপনাদেরকে আরেকটি জিনিস রিকল করি, মনে করিয়ে দেই। 2014 সালে কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টিকে 7টি মন্ত্রণালয় দিয়েছে, 7টি মন্ত্রণালয় দিয়েছে এবং 72টি নির্বাচনী আসন দিয়েছিল নেগোশিয়েট করে। হুসাইন মাহমুদ এরশাদ তথা জাতীয় পার্টি কিন্তু 7টি মন্ত্রণালয় নেয়নি। মন্ত্রীরা 1 সপ্তাহ সচিবালয়ে গিয়েছে। 1 সপ্তাহ সচিবালয়ে যাওয়ার পর তারপরে হুসাইন মাহমুদ এরশাদ সবাইকে নির্দেশ দিয়েছে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার জন্য। নতুন প্রজন্মের ভাইদেরকে বলছি, এনসিপি বা গণ অধিকার পরিষদ যারাই আছে আমার সাথে যুক্ত, আমি আপনাদেরকে বলছি, আপনারা ইতিহাস জানেন। সেই 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি যদি নির্বাচনে থাকতো, যদি গণতন্ত্রের ডাক না দিত হুসাইন মাহমুদ এরশাদে, যদি গণতন্ত্রের পাশে না থাকতো, যদি 14 সালের নির্বাচনে থাকতো, তাহলে 7টি মন্ত্রণালয় দিয়েছে শেখ হাসিনা আমাদেরকে, 72টি নির্বাচনী আসন, 72টি এমপি দিয়েছে।
আর আমরা যদি পুরোদমে নির্বাচনে থাকতাম তাহলে 100 আসনের প্রধান বিরোধী দল থাকতাম আমরা। আমরা কিন্তু মন্ত্রিত্বের লোভ করে নাই হুসাইন মাহমুদ এরশাদ, আমরা কিন্তু সেই নির্বাচনে ছিলাম না। সেই নির্বাচনে শেখ হাসিনা আওয়ামী লীগ জোর করে নির্বাচনে রেখেছে এবং বর্তমান চেয়ারম্যান জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জনাব জিএম কাদেরকে কিন্তু তিনি কিন্তু মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পর তাকে অনেকভাবে প্রেশারাইজ করা হয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগ, কিন্তু তিনি কিন্তু আর 2014 সালের নির্বাচনে যায়নি। তিনি 2018 সাল পর্যন্ত, আমি গত টকশোতে বলেছি, 2018 সাল পর্যন্ত কিন্তু তিনি সংসদের বাইরে থেকে গণতন্ত্রের পক্ষে ছিলেন। আজকে যারা বলেন জাতীয় পার্টিকে অন্য নামে ট্যাগ দিচ্ছেন, আপনারা জানেন না, আপনারা নিজ স্বার্থের কারণে বলছেন, এটা প্রতিহিংসা পরায়ণ হয়ে বলছেন। সরি, একটি নতুন দল গঠন করে একটি নতুন দলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন আপনারা আরেকটি রাজনৈতিক দলকে মিথ্যে ট্যাগ দেন, জাতি আপনাদের মন মানসিকতা বুঝে যায়। আপনারা প্রতিহিংসা করে তো রাজনীতি করতে পারবেন না। আরেকটি দলকে আপনারা ট্রল করেন, আরেকটি দলকে আপনারা দোষর বলছেন, কিন্তু আপনারা কি ওই দলটির ইতিহাস জানেন? 1982 সালের 24 মার্চ হুসাইন মাহমুদ এরশাদ সারা দেশে যখন আনস্টেবল সিচুয়েশন, তখন তিনি সেনাপ্রধান ছিলেন, তখন তিনি তৎকালীন সাবেক রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সাহেবের অনুরোধে তিনি রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন। সাত্তার সাহেব রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেছেন, জোর করে নেওয়া হয়নি। তিনি বলেছেন যে আমি 2 বছর দেশকে একটি স্টেবল সিচুয়েশনে এনে আমি আবার নির্বাচন দিয়ে আমি আমার সেনাবাহিনী নিয়ে ব্যারাকে ফিরে যাব। আপনার বাবা দাদারা বলবে, আর যারা মুরব্বী আমার সাথে আছেন আপনারা জানেন, হুসাইন মাহমুদ এরশাদ কিন্তু এসে এই রাস্তাঘাটে লম্বা লম্বা চুল দেখলে সেনাবাহিনী ওয়ার্নিং দিত যে চুল ছোট করতে হবে। মহিলাদেরকে বোরকা ছাড়া দেখলে বলতো যে বোরকা পরতে হবে। যদি কেউ না পড়তো তাহলে পরের দিন আবার ফাইনালি ওয়ার্নিং দিত যে বোরকা পরে আসতে হবে। হুসাইন মাহমুদ এরশাদ দেশের ইসলামের জন্য অনেক কিছু করেছেন। তো তিনি দুঃসময়ে এসে দেশের হাল ধরেছেন এবং ঠিক তিনি 2 বছর এপ্রিল মাসেই তিনি 1984 সালের এপ্রিল মাসে তিনি আবার সকল রাজনৈতিক দলকে বলেছেন যে আপনারা আসেন, নির্বাচন করেন, নির্বাচন করে আপনারা ক্ষমতা নিয়ে যান, আপনারা রাজনীতিবিদ, আমি আমার সেনাবাহিনী নিয়ে ব্যারাকে ফিরে যাব। সেদিন কিন্তু যদি সকল রাজনৈতিক দল 1984 সালের নির্বাচনে অংশগ্রহণ করত, 1984 সালের এপ্রিল মাসের নির্বাচনে যদি অংশগ্রহণ করত, আজকে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারত। আজকে আমাদের মতো নেতারা, আমাদের মতো মানুষরা জাতীয় পার্টি করে আপনারা যেমন জাতীয় পার্টিকে ট্যাগ দিচ্ছেন, এই ট্যাগ আর দিতে পারতেন না। তাহলে যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি তারা দায়ী। তার পরবর্তীতে আবার দেখেন 1986 সালের 1 জানুয়ারি তিনি জাতীয় পার্টিটি প্রতিষ্ঠা করে তিনি আবার নির্বাচনের ডাক দিলেন, তারপরও কিন্তু কেউ আসেননি। তারপরে আসি কি আসি এই করতে করতে ওই 7 দলীয় জোট, যেটা বিএনপি নেতৃত্বে ছিলেন, তারা আসেননি। আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল এসেছে। এই জামাত নির্বাচনে এসেছিল, তো 1986 সালে আওয়ামী লীগ নির্বাচনে এসেছিল, জাসদ নির্বাচনে এসেছিল, প্রায় অনেক রাজনৈতিক দল নির্বাচনে এসেছিল। সেই নির্বাচনে জাতীয় পার্টি 153 আসন নিয়ে সরকার গঠন করেছে, আওয়ামী লীগ অনলি 77 আসন নিয়ে প্রধান বিরোধী দলের আসনে ছিল। এবং দেখেন আপনারা 86 সালে নির্বাচন হয়েছে, 87 সাল পর্যন্ত হুসাইন মাহমুদ এরশাদ দেখলো যে রাজপথে তারপরও সরকারি সম্পদ নষ্ট করছে, রাজপথে আন্দোলন সংগ্রাম করে মানুষের জানমালের জনগণ জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে। তখন তিনি 1987 সালে নিজ ইচ্ছায় আবার সংসদ ভেঙে দিয়ে 1988 সালের 3রা মার্চ তিনি আবার 4র্থ সংসদ নির্বাচন দিয়েছেন। সেই নির্বাচনে কেউ আসে না। আমি তো এখন বলি যে 84 সালের নির্বাচনে যদি হুসাইন মাহমুদ এরশাদের ডাকে আসতো, তাহলে বাংলাদেশের ইতিহাস আজকে অন্যরকম হতো। 1986 সালের 5ই মে নির্বাচনে যদি সকল রাজনৈতিক দল নির্বাচনে আসতো, তাহলেও বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। 1988 সালের 3রা মার্চ যদি সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করত, তাহলেও বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। কিন্তু তা করেনি। ক্ষমতার লোভে সকল রাজনৈতিক দল দেশের
সয় সম্পদ নষ্ট করে, জনগণের সম্পদ নষ্ট করে, জ্বালাও পোড়াও আন্দোলন করে হুসাইন এবং ডাক্তার মিলনকে হত্যা করেছে। হুসাইন মোহাম্মদ এরশাদের নামে কিন্তু ডাক্তার মিলন হত্যাকাণ্ড নেই। নূর হোসেনের নামে কিন্তু নূর হোসেনের হত্যাকাণ্ডর আসামি কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদ না। তাহলে হুসাইন মোহাম্মদ এরশাদকে হয়তো ট্যাগ লাগিয়ে, স্বৈরাচার ট্যাগ লাগিয়ে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে মনে করেন আমি ধরে নিলাম বাধ্য করেছেন, কিন্তু আপনারা কি বলেন? পতন ঘটিয়েছেন। আজকে পতন ঘটিয়ে কি করেছেন? হুসাইন মোহাম্মদ এরশাদ কিন্তু ক্ষমতা হস্তান্তরের পর এই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো, আওয়ামী লীগের নেতার মতো দেশ থেকে পালিয়ে যায়নি, দেশ থেকে পালিয়ে যায়নি। সুতরাং যারা ক্ষমতা পেয়ে মনে করেন ক্ষমতার দাম্ভিকতায় কথা বলেন, ক্ষমতা ধরে রাখার গায়ের গরম কিন্তু অন্য জিনিস, ক্ষমতা এবং টাকা। গায়ের গরমে যদি কথা বলেন ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারবেন না, ক্ষমতা বেশি দিন থাকতেও পারবেন না। আর যদি টাকার হমিকা করেন, দাম্ভিকতা করেন, টাকাও বেশি দিন থাকতে পারবে না। অনেক টাকাওয়ালা দেখেছি ফকির হয়ে গিয়েছে, অনেক ক্ষমতাওয়ালা দেখেছে এদেশ থেকে পালিয়ে গিয়েছে, এগুলি কেউ চিন্তাও করে নাই কখনো। সুতরাং যারাই ক্ষমতার চেয়ারে বসবেন, ক্ষমতাটি মনে করবেন যে ওই হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছিল যে পিপল উইল রেসপেক্ট অনলি ফর টু রিজনস, ইউ হ্যাভ পাওয়ার, আইদার ইউর বিহেভিয়ার ইজ হেল্পফুল। ফার্স্ট ওয়ান ইজ টেম্পোরারি বাট সেকেন্ড ওয়ান ইজ পার্মানেন্ট। এটা আমি অনেকবার বলি, কারণ এটা শিক্ষণীয় একটি কথা তিনি বলেছেন যে ক্ষমতা একদমই টেম্পোরারি, ক্ষণস্থায়ী। এ এখন আছে, একটু পরে নাও থাকতে পারে। মাহমুদ হাসান সারোয়ার, কে এম সুলাইমান, শাহিন হোসেন জাকির আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের রংপুরের মেধাবী যুব নেতা। তো আপনারা অনেকেই কমেন্ট করছেন, কমেন্টের উত্তর আমি পরে দেওয়ার চেষ্টা করব। তো যেটা বলছিলাম আমি, যে এখন জাতীয় পার্টিকে মনে করেন যে সরকার ডাকছেন না, বা জাতীয় পার্টিকে স্পেস দিচ্ছেন না, বা জাতীয় পার্টিকে অনুমতি দিচ্ছেন না, জাতীয় পার্টিকে রাজনীতি করার অনুমতি দিচ্ছেন না। এখানে আপনি যদি জাতীয় পার্টিকে অনুমতি না দেন, আমি তো এরকম দেখেছি বিএনপিকে অনুমতি দেয়নি, আমি এরকম দেখেছি জামাতের নিবন্ধনই বাতিল করে দিয়েছে। আজকে কি বিএনপি নেই? আজকে কি জামাত নেই? এই দেশের মানুষ তাকেই বেশি পছন্দ করে, নির্যাতিতকে পছন্দ করে, যারা নির্যাতন করে তাদেরকে পছন্দ করে না। আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় কিভাবে কুমিল্লা মুরাদনগরে একটি মেয়েকে বিবস্ত্র করে ফেলল, কত ন্যাক্কারজনক ঘটনা। এগুলি তো কখনো আমরা একটি স্বাধীন দেশে আমরা চিন্তা করি না। আজকে নাকি 3 জনের হত্যাকাণ্ড হয়েছে সেই মুরাদনগরে, অহরহ মব সন্ত্রাস হচ্ছে, অহরহ বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে। সরকার কি ইচ্ছে করলে এগুলো বন্ধ করতে পারে না? তার মানে হচ্ছে সরকারের নির্বাচন নিয়ে একটি দুর্বিসন্ধি আছে, যে নির্বাচন নাও দিতে পারে অথবা দেরিতে দিতে পারে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যেমন নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, এখানে দেখেন ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা, বিএনপি বলছে ডিসেম্বরের পরে আর একবারও না। বিএনপি কয়টি জায়গায় হেরেছে? বিএনপি ঢাকা দক্ষিণ নিয়ে ইশাকের আন্দোলন নিয়ে বিএনপি হেরে গিয়েছে। আমি বলবো বিএনপি হেরে গিয়েছে। বিএনপি বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, সেখানেও হেরেছে বিএনপি। সেনাপ্রধান বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, সেখানেও হেরেছে। এখন শুনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো তো কোনো পরিবেশ এখনো তৈরি হতে দেখছি না। কোনো রাজনৈতিক দল তো নির্বাচনী ট্রেনে উঠেনি। এখন একটি পক্ষ বলছে পিআর সিস্টেমে নির্বাচন হবে, আবার আরেকটি পক্ষ বলছে, যেমন বিএনপি বলছে যে না, প্রচলিত আইনেই নির্বাচন হবে। আবার আরেকটি পক্ষ বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে, আবার বিএনপি বলছে যে না, জাতীয় নির্বাচন আগে। দেখেন মাঝখানে কত বড় বড় দেওয়াল উঠে যাচ্ছে, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে। কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে,
আবার কেউ বলছে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন আগে। সুতরাং রাজনৈতিক দলগুলোর মাঝখানে কিন্তু দেওয়াল উঠছে। আমরা জাতীয় পার্টি দেখছি, আমাদেরকে মিটিং মিছিল করতে দিচ্ছেন না। আমাদের আভ্যন্তরীণ একটি কুন্দল সকল সরকারি সবসময় যখনই আমরা একটু একটু শক্তিশালী হয়ে উঠি, যখনই জনগণের কাছে আমাদের একটা গ্রহণযোগ্যতা হয়ে ওঠে, তখনই আমাদের জাতীয় পার্টিটাকে নিয়ে সকল সরকার সকল সময় আমাদের জাতীয় পার্টিকে নিয়ে একটি নগ্ন খেলা শুরু করে। তো আমি আশা করব আমাদের নেতারা এটা অবশ্যই বুঝবেন। আমরা কোনো খেলায় জড়িত হব না। আমরা নিজেদের প্ল্যাটফর্মে, জাতীয় পার্টির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, নাঙ্গল কাঁধে নিয়ে জাতীয় পার্টির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেন আমরা সকল জায়গায় ঐক্যবদ্ধভাবে মুভমেন্ট করতে পারি। দেখেন, যুদ্ধক্ষেত্র কিন্তু সন্ধি হয়, যুদ্ধক্ষেত্রও কিন্তু সন্ধি হয়, কথাগুলো অনেকবার বলেছি আমি। সুতরাং কেউ হাল ছাড়বেন না, কেউ হাল ছাড়বেন না। আমরা শেষ পর্যন্ত দেখি কি হয়, কি হতে যাচ্ছে। অনেকে বলেছেন মহাসচিবের কথা, আমার জানা মতে এখনো আমি তো বললাম আমি প্রেস রিলিজ দেখি শুধু, দেলোয়ার জালালি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের প্রেস সচিব, আমি ওনার প্রেস রিলিজ দেখি শুধু। তো সেখানে আমি পাই নাই মহাসচিব পদত্যাগ করেছে অথবা মহাসচিবকে বহিষ্কার করেছে। তো যদি আবার নতুন মহাসচিব নিয়োগ করা হয় সেটা সবাই দেখবেন। আমি এখানে নাম বলে তো কোনো লাভ নেই। আমি জানি, কিন্তু আমাকে এই প্ল্যাটফর্মের নাম বলা যাবে না। হয়তো কিছু জানি, তো কেউ হতাশ হবেন না। জাতীয় পার্টি এখন নির্যাতিত, জাতীয় পার্টির উপরে নির্যাতন চলছে, এবং আমি বিশেষ করে আমরা জাতীয় পার্টির উপরে আগামী আরো 10 বছর নির্যাতন হবে, আমরা নির্যাতিত হব, এই ধারণা ধরেই আমরা রাজনীতি করি। আমরা জানি জাতীয় পার্টির উপরে নির্যাতন হবে, এটা জেনেই কিন্তু আমরা রাজনীতি করি। আমি জানি রাজনীতি করলে আমাকে জেলে যেতে হবে, আমাকে হ্যারাসমেন্ট হতে হবে, আমি ঘুমাতে পারবো না। এই সব কিছু জাতীয় পার্টির সকল নেতাকর্মী জেনেই কিন্তু এখনো জাতীয় পার্টি তারা করছে এবং আমরা করছি। সুতরাং সুতরাং হতাশ হওয়ার কোনো জায়গা নেই। এখানে একজন বলেছেন সব নির্বাচনের কথা বলেছেন, না আমি সব নির্বাচনের কথা বলি নাই, কারণ এই কথাগুলো আমি বারবার বলেছি। 2014 সালের নির্বাচনে জাতীয় পার্টির যদি নির্বাচনে থাকতো, তাহলে জাতীয় পার্টির 7টা মন্ত্রী থাকতো, যদি আরো চাইতাম আরো দিত, কিন্তু চায়নি। ওই 7টাও এক সপ্তাহ এটা কি বলে ডিউটি করে সচিবালয়ে যাওয়ার পরে হুসাইন মাহমুদের সাথে চিঠি দিয়ে ওনাদেরকে পদত্যাগ করতে বলেছেন, ওনারা পদত্যাগ করেছেন। এবং সেই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিএনপিকে যে কয়টা মন্ত্রণালয় চায় সেটাও আওয়ামী লীগ দিবে বলেছে, কিন্তু বিএনপি নেয়নি। বিএনপি যদি 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ করতো, আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না। বিএনপি যদি 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ করতো, অন্তত তারা ক্ষমতায়, আমি বিশ্বাস করি বিএনপি 2014 সালে ক্ষমতায় চলে যেতে পারতো। ক্ষমতায় না গেলেও তারা 100 থেকে 120-30 আসন 40 আসনের প্রধান বিরোধী দল থাকতো। আর বিএনপির যদি 100, আমি সব বাদ দিলাম, 100 জন সংসদ সদস্য সংসদে থাকতো, তাহলে কিন্তু শেখ হাসিনা দানব হয়ে উঠতে পারতো না। তাহলে শেখ হাসিনা এরকম দানব হয়ে উঠতে পারতো না কিন্তু, কারণ বিএনপির 30 জন ছিল 2008 সালের পরে। শেখ হাসিনা কিন্তু দানব হতে পারেনি দেখে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপিকে বলেছে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী নেন, তারপরও আপনারা নির্বাচনে আসেন। বিএনপি কিন্তু আসে নাই। তারপরে কিন্তু আবার জাতীয় নির্বাচনের পরে 2014 সালের 5 জানুয়ারির জাতীয় নির্বাচনের পরে কিন্তু বিএনপি প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারপরে 2018 সালের নির্বাচনে কিন্তু বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এই জামাত নির্বাচনে অংশগ্রহণ করেছে। জামাত মিরপুর থেকে জামাতের সেক্রেটারি আমির নির্বাচন করেছে 2018 সালে। তাহলে সেখানে 6 থেকে 7 আসন বিএনপি পেয়েছে। পেয়ে বিএনপি সংসদে শপথ গ্রহণ করে 4.5 বছর সংসদে ছিল, জাতীয় পার্টির সংসদে ছিল। তাহলে সেখানে জাতীয় পার্টির দোষ কোথায় হলো? আসেন 24 সালের নির্বাচনটা নিয়ে
যিনি কথা শুনতে চেয়েছেন তাকে বলি আমি, 2024 সালের নির্বাচনে সকল রাজনৈতিক দল আসার কথা। কেউ বলে বয়কট করবে, কেউ বলে আসবে না, কিন্তু ফাইনালাইজ কেউ বলে না যে না নির্বাচনে যাবই না। একটি গণতান্ত্রিক দেশের নিয়ম হচ্ছে, সাংবিধানিক নিয়ম হচ্ছে, সাংবিধানিক বাধ্যবাধকতা হচ্ছে সকল রাজনৈতিক দল নির্বাচনে যাবে। হ্যাঁ, তবে তবে যে কোনো রাজনৈতিক দলের দলীয় সিদ্ধান্ত হতেই পারে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তার মানে যে রাজনৈতিক দলটি নির্বাচনে অংশগ্রহণ করবে তাকে দোষর বলতে পারবে না। কারণ হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা কোনো সংবিধানে লেখা নেই, এটা কোনো তাদের কারো দলীয় গঠনতন্ত্র লেখা নাই যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং জাতীয় পার্টি 2024 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং কিভাবে করেছে এটা আমি টকশো থেকে শুরু করে অনেকবার লাইভেও ব্যাখ্যা করেছি, এক্সপ্লেন করেছি, সেখানে এক্সপ্লেন করেছি আমরা। কারণ আমাদেরকে নিয়ে সকল সরকার শুরু করে দেশের আভ্যন্তরীণ শত্রুরা এবং বহির্বিশ্বে যারা আছে তারাও সবসময় সকল সময় জাতীয় পার্টি একটা ভালো শক্তিশালী অবস্থানে যখন যাওয়া শুরু করে তখন আমাদেরকে নিয়ে একটি ষড়যন্ত্র শুরু করে। এবং এই ষড়যন্ত্রের জন্য আমি আমার দলের কাউকেই দায়ী করব না, কারণ সবাই সিনিয়র, আমাদের সিনিয়রদের সম্বন্ধে আমি খারাপ মন্তব্য করব না। আমাদের নয়নমণি ছাত্র সমাজের কানাডা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাবেক ছাত্রনেতা, আমাদের জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ বাসানি আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্ল্যাটফর্ম আলোকিত করেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। তো এই জন্য বললাম যে রাষ্ট্র সবসময় জাতীয় পার্টিকে নিয়ে একটি নগ্ন খেলা সবসময় খেলেছে 91 সালের পর থেকে। তারপরেও জাতীয় পার্টি যেভাবেই হোক আপনাদের তৃণমূলদের সার্বিক সহযোগিতায়, আমাদের সার্বিক সহযোগিতায়, আমাদের মানে জাতীয় পার্টির উপরে যতবারই যত কিছু জ্বর জাপটা এসেছে সবকিছুই আমরা মোকাবেলা করে এখনো জাতীয় পার্টি টিকে আছে, এবং আগামীতেও জাতীয় পার্টি টিকে থাকবে ইনশাল্লাহ। আমি তো বললাম যে আগামীতে যারা বলছে, এখানে কে যেন বলছিল যে এনসিপি, আমি এনসিপির বিষয়ে আমি জাসদের একটি জাসদের উদাহরণটি দিলাম। যে জাসদের ভয়ে আওয়ামী লীগও একসময় কথা বলতে পারেনি, যে জাসদ বাংলাদেশের প্রায় কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র সংসদে মানে জয়ী হয়েছে, ছাত্র সংসদ বহাল তবিয়তে পরিচালনা করেছে, সেই জাসদও কিন্তু আজকে হারিয়ে গিয়েছে শুধু মতবিরোধের কারণে। তাই আমি সবাইকে বলবো যে আমাদের জাতীয় পার্টিতে মতবিরোধ যেন না হয়, সবাই আমরা সম্মিলিতভাবে যেন রাজনীতিটি করতে পারি, তাহলে জাতীয় পার্টি একটি শক্তিশালী জায়গায় যেতে বাধ্য হবে। এবং আমরা একে অন্যকে সহযোগিতা করি, আমরা কাউকে শত্রু মনে না করি। আমাদের যা হয়ে গেছে হয়ে গেছে। আমরা যদি 24 সালের নির্বাচনে গিয়ে ভুল করে থাকি, ভুল করেছি, জোর করে এটাকে প্রতিষ্ঠিত করার কোনো চেষ্টা করব না। কারণ 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু হিটলার জার্মানি পোল্যান্ডে যখন প্রায় 60 লক্ষ মানুষকে হত্যা করে ফেলছে, বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, সে জার্মান কিন্তু প্রতি বছরে পোল্যান্ডে গিয়ে ক্ষমা প্রার্থনা করে, নমনীয় হয়। নমনীয় হলে বিশ্বের কেউ কখনো ছোট হয় না, বরং যতজন বড় হয়েছে বিশ্বে সবাই নমনীয় হয়ে বড় হয়েছে। তাই আমি বলবো যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, আমরা সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জাতীয় পার্টি করার চেষ্টা করি। এখানে সুমন ইসলাম হেটু ভাই, আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি। আপনারা খেলা চলছে, দেন বিদায় সরকার আপনাদের নিয়ে খেলা করে, বুঝতে পারছেন আমি কিন্তু জাতীয় পার্টি করি না, তারপরও জাতীয় পার্টিকে অনেক ভালোবাসি। দেখছেন কমেন্টটা, সুমন ইসলাম, সে আমাদের জাতীয় পার্টি করে না, তিনি বলছেন যে সরকার আমাদেরকে নিয়ে খেলা করছে, তিনি জাতীয় পার্টি না করার কারণেও তিনি বুঝতে পেরেছেন। এমডি মামুন কেম সুলাইমান, যাক। তো তারপরে আমার কথা হচ্ছে, এখন বাংলাদেশে 3টি দল রাষ্ট্র ক্ষমতা ছিল, একটি হচ্ছে জাতীয় পার্টি, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। এই 3টি দল রাষ্ট্র ক্ষমতা দীর্ঘদিন ছিল, আর কোনো রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতা ছিল না। সুতরাং সেখানে আওয়ামী লীগের অনেক দোষ থাকতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্যান্য দলের বিরোধী পক্ষের নেতাকর্মীদেরকে দমন পীড়ন,
নির্যাতন করেছে, জেল খাটিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা দিয়েছে। আই ডু এগ্রি, এর কোনোটার সাথে আমি দ্বিমত পোষণ করি না। যদি আপনারা আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, এখানেও আমাদের কোনো আপত্তি নেই, এখানেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জাতীয় পার্টির অন্যায় কি? জাতীয় পার্টির 3 তারিখ তো জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সংসদে দাঁড়িয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করেছে। 6 তারিখে গাজীপুর সম্মেলন স্থলে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জোরালো বক্তব্য দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করেছে। আমাদের যেহেতু তখন ব্যানার নিয়ে আন্দোলনে যুক্ত হওয়া নিষিদ্ধ ছিল, সেই কারণে আন্দোলনে যুক্ত হয় না। আমাদের জাতীয় ছাত্র সমাজ 28 জুলাই আমাদের জাতীয় ছাত্র সমাজ 28 জুলাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কাকরাইল পার্টি সাংবাদিক সম্মেলন ডেকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে ওখান থেকেই তারা শহীদ মিনারে চলে গিয়েছে, শহীদ মিনারে আন্দোলন করেছে। জাতীয় ছাত্র সমাজের সভাপতি তখন ছিল আব্দুল্লাহ মামুন নিজে স্লোগান ধরেছে, আশরাফরা ছিল, ছাত্র সমাজের সকল নেতাকর্মী ছিল। আমার মনে আছে আমাদের তিতুমির কলেজের জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ ছিল, সভাপতি সহ। সুতরাং আমাদের অনেক কলেজের বা অনেক থানার অনেক জেলা সভাপতি নেতৃবৃন্দরা ছিল। আমাদের আরিফ আলী বর্তমান জাতীয় ছাত্র সমাজের সেক্রেটারি, সে তখন কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিল, তাকে গ্রেপ্তার করে, তাকে সহ 10 থেকে 12 জনকে গ্রেপ্তার করেছে রংপুর থেকে। এবং বাংলাদেশের কোন মেয়র রাস্তায় নেমে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে অবস্থান নেয়নি, যেটা রংপুর মুস্তাফিজুর রহমান মুস্তফা নিয়েছেন। দৃশ্যমান এগুলো দৃশ্যমান, এগুলি আমার আপনার বলার কিছু নেই, এগুলি টিভি মিডিয়া দেখেছে। তারপরেও আপনারা কেন জাতীয় পার্টিকে দোষর বলছেন? কোন কারণে? নির্বাচনে যাওয়া অপরাধ? নির্বাচনে যাওয়া কি নিষিদ্ধ? গণতন্ত্রের কোন জায়গায় আছে? সংবিধানের কোন জায়গায় আছে? আপনারা যদি বলেন, আপনারা যেগুলো বলেন আপনারা নিজেদের স্বার্থের কারণে বলেন, আপনারা মনে করেন যে জাতীয় পার্টিও না থাকলে, আওয়ামী লীগও না থাকলে আমরা দাঁড়ালেই মানুষ জনগণ ভোট দিয়ে দিবে। এত সহজ না, এত সহজ না। মনে রাখবেন, আওয়ামী লীগ আগামীতে কাউকে ভোট দিবে না। কারণ আওয়ামী লীগ সারা বিশ্ববাসীকে দেখাতে চাইবে যে ভোটের পার্সেন্টেজ কমায়, যে আমরা নাই এই জন্য 20% ভোট পড়েছে, আমরা নাই এই জন্য 30% ভোট পড়েছে, আমরা নাই এই জন্য 25% ভোট পড়েছে। সুতরাং আওয়ামী লীগের এত দায় পড়ে নাই, ঠেকা পড়ে নাই এই রিস্ক নিয়ে অন্য কাউকে ভোট কেন্দ্রে যাবে ভোট দিতে, ভোটের পার্সেন্টেজ বাড়ানোর জন্য। জীবনও যাবেন, আপনারা লিখে রাখেন। আর আওয়ামী লীগ দোষ না করলেও, আওয়ামী লীগের কোনো সাজা না হলেও, আওয়ামী লীগ এই সরকারের অধীনে, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে কখনো যাবেই না। লিখে রাখেন আমার কথা। এই জন্য বললাম যে আগামীতে অনেক ধরনের অনেক কিছু দেখবেন, এখনো অনেক কিছু বাকি আছে। নির্বাচন কিভাবে করবে সেটা আমার মাথায় ধরে না। এই আইন শৃঙ্খলার যে অবনতি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারেনি, মব সন্ত্রাস বন্ধ করতে পারেনি, মব ভায়োলেন্স বন্ধ করতে পারেনি, গায়েবী মামলা বন্ধ করতে পারেনি, মিথ্যা মামলার আসামিরা এখনো চাঁদাবাজি করছে, মিথ্যা মামলার বাদীরা এখনো চাঁদাবাজি করছে। মিথ্যা মামলার বাদীদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। যদি দেশে স্টেবল সিচুয়েশন আনতে চান, প্রথমেই এই মিথ্যা মামলার বাদীদেরকে কিন্তু জবাবদিহির আওতায় আনতে হবে, যে কেন তারা মামলা দিয়েছে, কার কথায় তারা এই মিথ্যে মামলা দিয়েছে, কার কথায় তারা প্রশাসনকে হ্যারাসমেন্ট করছে, কার কথায় তারা ভালো মানুষদেরকে, ভালো ব্যবসায়ীদেরকে, বড় বড় ব্যবসায়ীদেরকে হ্যারাসমেন্ট করছে, কার কথায়? সুতরাং এনসিপি দলটি জন্ম না নিতেই বিতর্কিত হয়ে গিয়েছে। মেয়েলি কেলেঙ্কারি দেখেছেন তো, কি নাম যেন একটা ছেলের, তুষার, মেয়ে কেলেঙ্কারি শুরু হয়ে গেছে। টাকা কেলেঙ্কারি তো আছে, সাথে মেয়ে কেলেঙ্কারিও। সুতরাং দুর্নীতি এবং মেয়ে কেলেঙ্কারির যে দলের আছে, সেই দল কখনো বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, তারা মেম্বারের নির্বাচনে পাশ করতে পারে কিনা সন্দেহ আছে। কারণ দেখেন, এনসিপির ছেলেটা, এই ছেলেগুলোর নামও ভুলে যায়। এনসিপির একটা ছেলে বলেছে যে এনসিপি 400 আসনে মনোনয়ন দেবে এবং 300 আসনে পাশ করবে। আবার সেদিন ইসলামী ঐক্যজোটের
প্রোগ্রামে সমাবেশে দেখলাম যে এনসিপি আসছে, গণ অধিকার আসছে, সবাই মিলেই বলতেছে যে আগামীতে 300 আসন তারা নিজেরাই পাবেন। তাহলে ভাই আসনই তো নাই, তাহলে তো বিএনপির জায়গাই নেই। আর ওরাও 300 আসন পাবে, এরাও 300 আসন পাবে, তাহলে নির্বাচন আর কি দরকার? সুতরাং যারা বলছেন 300 আসন পাবেন, এটার পেছনেও আরেকটি রোড ম্যাপ মনে হয় আছে, আরেকটি রোড ম্যাপ মনে হয় আছে। সেই রোড ম্যাপটিও দৃশ্যমান নিয়ে আসবেন, যে কিভাবে আপনারা 300 আসন পাবেন সেটাও বলবেন। এইভাবে রাস্তা দ্বারা কাঁঠাল খেলে ছেলে মেয়ে একসাথে নেতা নেতা সেজে মানুষ ভোট দেয় না। এদেশের মানুষকে চেনা বহু কঠিন। এদের জোয়ার বাটার দেশ, এই দেশ জোয়ার বাটার দেশ। আগামীতে এমনও হতে পারে, যেহেতু জাতীয় পার্টি সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না, দখলবাজি করে না, 91 সালের পরে অথবা আগে জাতীয় পার্টির এরকম কোনো ব্যাড রেপুটেশন নাই। জাতীয় পার্টি শান্তির দল, জাতীয় পার্টি শান্তিতে বিশ্বাস করে। জাতীয় পার্টি কখনো হরতাল করে নাই, জাতীয় পার্টি কখনো সরকারি সম্পদ নষ্ট করে নাই, জাতীয় পার্টি কখনো ব্যক্তি মালিকানাধীন সম্পদ নষ্ট করে নাই, জাতীয় পার্টি কখনো দেশের সম্পদ নষ্ট করে নাই। বরং জাতীয় পার্টি দেশকে হুসাইন মাহমুদ এরশাদ 1982 সালের 24শে মার্চ দায়িত্ব নিয়ে দেশকে একটি স্বাধীনতার পরে দেশকে একটি স্টেবল জায়গায় এনে দেশকে দেশকে একটি উন্নয়নের জায়গায় নিতে চেয়েছেন এবং বিশ্ব দরবারে তুলে ধরতে চেয়েছেন, ইউরোপের মতো করার চেষ্টা করেছেন। এবং যে 100টি অন্তত মিনিমাম গুগলে চার্জ দিবেন, 100টি অন্তত ভালো কাজ জাতীয় পার্টি করেছে, জাতীয় পার্টি করেছে। জাতীয় পার্টি দেশের কখনো ক্ষতি করেনি। যারা বলেন যে জাতীয় পার্টি নির্বাচনে গিয়ে ভুল করেছে, আপনারা ইতিহাস জানেন না, আপনারা এখনো রাজনীতি বোঝেন না। নির্বাচনে যাওয়া হচ্ছে একটি গণতান্ত্রিক দেশে প্রধানতম কাজ। বরং নির্বাচন যারা বয়কট করেছে তারা বরং অগণতান্ত্রিক কাজ করেছে, অগণতান্ত্রিক কাজ করেছে। আমি তো বললাম, আমার বিএনপির অনেক ভাইয়েরাও এখন স্বীকার করে যে 14 সালের 5ই জানুয়ারির নির্বাচনে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করত, 20 দলীয় জোট যদি 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে আজকে বিএনপি তখন ক্ষমতা চলেও যেতে পারত। কারণ 91 সালের পরে পরপর কেউ দুইবার ক্ষমতায় আসেনি। তাহলে আওয়ামী লীগ ছিল, তারপরে নির্বাচন, 14 সালের নির্বাচনে ঠিকই দেশের জনগণ আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিএনপিকেই ভোট দিত, বিএনপি ক্ষমতা যেতে পারত। ক্ষমতা না গেলেও তারা অধিক সংখ্যক আসনের প্রধান বিরোধী দল হতো, এবং অধিক সংখ্যক আসনের প্রধান বিরোধী দল হলেও সংসদে যদি দাঁড়াতো, তাহলে বিএনপির এত নেতাকর্মীর উপরে এত টর্চার হতো না, এত গুম হতো না, এত খুন হতো না। তারা ঘর বাড়িতে থাকতে পারেনি। জামাতের এত নেতাকর্মীদের খুন গুণ হতো না। সুতরাং 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনে না যাওয়ার কারণেই কিন্তু দেশে একটি বৈষম্য সৃষ্টি হয়েছে, দেশে সন্ত্রাসের সৃষ্টি হয়েছে, শেখ হাসিনা দানব হয়ে গিয়েছে, শেখ হাসিনার অনেক নেতাকর্মীরা দানব হয়ে গিয়েছে, শেখ হাসিনার মধ্যে দাম্ভিকতা, ক্ষমতার দাম্ভিকতা চলে আসছে, যে আমি 100 বছরের জন্য বসে গেছি, অহংকার চলে আসছে। যার ভিতরে ক্ষমতার দাম্ভিকতা এবং অহংকার চলে আসে, তার সে ক্ষমতা বেশি দিন তারা টিকে থাকতে পারেনি। এই কারণেই তো আমির হোসেন আমু, তোফায়েল আহমেদদেরকে শেখ হাসিনা ঘরে বসিয়ে দিয়েছে, যে তারা কিছু জানে না, তারা ডেড হর্স না, অভিজ্ঞতা একটি বিষয় আছে। আজকে এনসিপির দলে কোন জায়গার কোন অভিজ্ঞ একটি ব্যক্তি আছে দেখেন। ওনারা যেভাবে অন্যদেরকে, অন্য মুরব্বীদেরকে ট্রল করে কথা বলেন, অন্য মুরব্বীদেরকে হেনস্থা করে কথা বলেন, অন্য মুরব্বীদের সাথে যেভাবে কটূক্তি করেন, মির্জা আব্বাসদের সম্বন্ধে যেভাবে কটূক্তি করেন, জিএম কাদের সম্বন্ধে যেভাবে কটূক্তি করেন, বা অন্যান্য নেতাদের সম্বন্ধে যেভাবে কটূক্তি করেন, জাতীয় পার্টির সম্বন্ধে যেভাবে কটূক্তি করেন, এটি কি একজন শিক্ষিত রাজনৈতিক নেতার মুখে কি মানায়? হাসনাত আবদুল্লাহর বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন? সার্জিস আলমের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন? এভাবে কি এই রাজনীতির দলটিকে রাজনীতির জায়গায় রাখতে পারবেন ওনারা? আমার তো মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না। ইউনূস সাহেব যাওয়ার সাথে সাথে এই এনসিপির কি হয় এটা এই দেশের জনগণই ভালো জানে, সময়ই বলে দিবে। তবে আমরা জাতীয় পার্টি আছি, এবং আমরা জাতীয় পার্টি করি। আমরা জেল খাটবো, আমাদের বিরুদ্ধে মামলা হবে, আমাদের পুলিশ মারবে, আমরা এগুলো শিকার হব, এগুলো আমরা জেনেই
আমরা রাজনীতি করি, সুতরাং ভয় দেখানোর কিছু নেই, আমরা ভয় পাই না। পরিশেষে বলবো যে আইন উপদেষ্টাকে অসংখ্য ধন্যবাদ। তিনি গাইবী মামলার বাদীদের বিরুদ্ধে বা গাইবী মামলার বিরুদ্ধে আলাদা একটি আইন করেছে। এই আইনটি যদি প্রয়োগ করা হয় তাহলে গাইবী মামলা অনেকটাই বন্ধ হয়ে যাবে। ইদানিং অবশ্য গাইবী মামলা অনেকটা বন্ধ হয়েছে, কিন্তু মব জাস্টিসটা বন্ধ করতে হবে, মব ভায়োলেন্সটা বন্ধ করতে হবে। মব ভায়োলেন্স এখনো চলছে। আজকেও যেটা আমি দেখলাম যে দুর্জয়কে আদালতে আদালতে মারা হচ্ছে বা আদালতে ডিম ছোড়া হচ্ছে। কিছুদিন আগে শিল্পী মমতাজকে মারা হয়েছিল। রাজনীতি করা তো দোষের কিছু না। মহল্লায় মহল্লায় নাম লিখছেন, আওয়ামী লীগ কারা করে, ওই লীগ কারা করে, বিএনপি কারা করে, এগুলো যারা করেছে গত জীবনে তাদের এইভাবে পতন হয়েছে। তাদের যদি 17 বছর পরে হয়, আপনাদের 34 বছর পরে হলে হবে। এটি আবার 10 গুণ ভাবে ফিরে আসবে। তাহলে দেশে তো আর শান্তি হলো না, দেশে তো গৃহযুদ্ধ লাগানোর ব্যবস্থা হয়ে যাচ্ছে এইভাবে। সুতরাং এগুলো যারা করছেন তারা বন্ধ করেন। এবং আমি দেখেছি কোনো ভালো ঘরের সন্তানরা করে না, কারণ এখন তো ভিডিও ফুটেজ পাওয়া যায়। এখন সারা বিশ্বে এই ভিডিও ফুটেজ ঘুরে, সারা বিশ্বে এই ভিডিও ফুটেজ ঘুরে। ভিডিও ফুটেজ কিন্তু এই দেশের জনগণও দেখে। সুতরাং দোষীকে ন্যায় কারা করছে, অন্যায় কারা করছে, এগুলো কিন্তু জনগণ এখন সবাই সচেতন। জনগণ কিন্তু দেখছে। ভোট দেওয়ার সময় জনগণ কাকে দিবে, জনগণ চিন্তা করেই দিবে। জনগণ অতীত কর্মকাণ্ড দেখেই দেবে, জনগণ বর্তমান কর্মকাণ্ড দেখিয়ে দিবে। আমার মনে আছে 2001 সালের 4 দলীয় জোট গঠন করার 4 দলীয় জোট ক্ষমতা আসার পরে বেগম খালেদা জিয়া নিজ দলের ক্লিন হার্ট গঠন করে নিজ দলের নেতা কর্মীদের একটাকেও রেহাই দেয়নি, একটাকেও রেহাই দেয়নি। তিনি ক্লিন হার্ট গঠন করে একদম সমানে যুবদল, ছাত্রদল, ছাত্রলীগ, যারা যারা সন্ত্রাস করেছে সবাইকে গ্রেপ্তার করিয়েছে, সবাইকে বিচার করিয়েছে। অনেক ছাত্রদলের নেতা কর্মীরা সেই সময় হ্যারাসমেন্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে, এবং অনেকের পিটায় হাত পা ভেঙে ফেলছে, মেরে ফেলছে। পরে বলতো যে হার্ট অ্যাটাক করে মেরে ফেলছে। সুতরাং বিএনপির যারা এগুলোর সাথে যদি জড়িত থাকেন, আমি বলবো না জড়িত আছে, কারণ আমি এই দায়িত্ব নিব না। যদি জড়িত থাকেন, শুধু 2001 সালের ক্লিন হার্টের প্রেক্ষাপট চিন্তা করবেন। অনেককে দেখেছি চোখ বেঁধে আর্মি নিয়ে গিয়েছে, ছাত্র দলের অনেক ছেলেকে, যুব দলের অনেক ছেলেকে, ঘরের থেকে। যদি তাকে পায় নাই, তার বাবাকে নিয়ে গেছে, তার বাবাকে না পারলে তার স্ত্রীকে নিয়ে গেছে, বাইকে নিয়ে গিয়েছে। বেগম খালেদা জিয়া কিন্তু এই কাজটি করেছেন।